আমি বিষয়টাকে একেবারেই অন্য দৃষ্টিভঙ্গিতে পার্সপেক্টিভে দেখছি কিছুদিন। দেখুন, সূর্য যেরকম পূর্ব দিকে ওঠে, এটা নিয়ে সত্যি, এটা নিয়ে তর্ক করার কিছু নেই। সেরকম তৃণমূল সরকারের একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতি বেড়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ বন্ধ আছে, চাকরি বাকরি নেই শিক্ষিত ছেলেদের গত 10 বছর ধরে। এবং রাজ্য থেকে শিক্ষিত ছেলেদের যেরকম তারা পরিযায়ী হয়েছে, সেরকম অশিক্ষিত শ্রমিকরাও, যারা কোট আনকোট আনএডুকেটেড, যারা মিস্ত্রির কাজ করে, কাঠের কাজ করে, অলংকারের কাজ করে, তারাও পরিযায়ী হয়েছে। এ নিয়ে কোনো দ্বিমত পোষণ করার জায়গা নেই। তাহলে এই যে আন্দোলন, যেটা কলকাতা এবং বিভিন্ন শহরে, জেলা শহরগুলোতে আমরা দেখছি, সেটা কেন হচ্ছে? আমি গত 2-3 দিন ধরে এমন কিছু ব্যক্তি আমাকে ফোন করেছে যারা 14 তারিখ থেকে পরবর্তীকালে এই আন্দোলন সম্পূর্ণ সমর্থন করেছেন, রাস্তায় নেমেছেন, তাদেরও একটা সন্দেহ দেখা আছে। আমি পুরো ব্যাপারটাকে একেবারেই সামাজিক একটা পরিকাঠামোতে দেখছি। মূলত যারা রাত জাগছেন, যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, সেই ভিড় বা তাদের যে রিপ্রেজেন্টেশন সমাজ, এটা হচ্ছে একেবারেই মধ্যবিত্ত, উচ্চবিত্ত, চাকরিজীবী, বা মোটামুটি ব্যবসা করে, পেনশনভোগী, সরকারি বেসরকারি, অধিকাংশ ছেলেমেয়েরা বাইরে চাকরি করে। এই যে সমাজ, পড়াশুনো করা সমাজ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ বর্ণের সমাজ, এই সমাজ গত 200 বছর ধরে সবসময় বাংলাকে নিয়ন্ত্রণ করেছে। রামমোহনের সময় বলুন, বিদ্যাসাগরের সময় বলুন, স্বাধীনতার আগে বলুন, স্বাধীনতার পরে বলুন, বিধান রায় বলুন, অতুল্য ঘোষ বলুন, জ্যোতিবাবু বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, এবং মমতা ব্যানার্জি, এবং পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু তারাই। এই সমাজ গত 13-14 বছর ধরে, 13 বছর, ইনফ্যাক্ট আমি যদি 16 সাল ধরি, 16 সালের আগে থেকে এই চিটফান্ড দুর্নীতি, অন্যান্য দুর্নীতির মাত্রা বামফ্রন্ট আমলেও ছিল, কিন্তু এইখানে সেটা বেড়েছে। এ নিয়েও কোনো আলোচনা করে হয়তো সময় নষ্টের প্রয়োজন নেই। 16 সাল থেকে এই যারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাদের যে সমাজ, তাদের বাবা কাকা, বা তারা তখন ছোট ছিলেন বা বড় হয়েছেন, তারা 16 সাল থেকেই এইরা পরিষ্কার বুঝতে পারছে যে এই মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে যেটা রয়েছে, তারা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তারা রাজ্যের যে 30% মুসলিম আছে, 128টা সিট, সেই ক্ষেত্রে, এছাড়া আদিবাসী, দুলেবাগদি, বস্তিবাসী, তাদের দ্বারা, ভোট দ্বারা পরিচালিত। এই যে 10-15% ভদ্রলোক তথাকথিত যে সমাজ আমরা যাদের বলি, যারা সারা রাত্রি জাগলে কিন্তু কোনো বস্তির বাড়ি কাজের মহিলারা কিন্তু পরের দিন সকালবেলা বাসন মাজতে যেতে পারবে না, মাছওয়ালারা বাজারে মাছও বিক্রি করতে পারবে না, সবজিওয়ালারা সবজিও বিক্রি করতে পারবে না, রিক্সা ভ্যান টানার রিক্সা ভ্যানও টানতে পারবে না, কেউই পারবে না, শ্রমজীবী মানুষ যারা এখনো পশ্চিমবঙ্গে আছে। এবং বস্তিবাসী, কলকাতা শহরের মনে রাখতে হবে 30-40% বস্তিবাসী, তারা কিন্তু এখনো পর্যন্ত মিউট স্পেকটেটর অফ দিস মুভমেন্ট, তারা এখনো অংশগ্রহণ করেন। আপনি যদি বলেন কলকাতার যে পকেটগুলোতে মুসলিম বস্তি রয়েছে, মুসলিম মহল্লা রয়েছে, তাদের 97% হচ্ছে শ্রমজীবী মানুষ, তারাও কিন্তু মিউট স্পেকটেটর। এমনকি মুন্ডা থেকে শুরু করে, মাহাতো থেকে শুরু করে, বাগদি থেকে শুরু করে, এই যে সমাজ, যারা মমতা ব্যানার্জিকে একসময় ভোট দিয়েছে, পরবর্তীকালে তাদেরই একটা সেকশন, মতুয়া, দক্ষিণ 24 পরগনার যারা নমশূদ্র, যারা সর্দার, যারা জেলে, যারা চাষি, তারা একটা বড় সেকশন ভোট দিয়েছে বিজেপিতে। অর্থাৎ এই সরকারের রিপ্রেজেন্টেশন কখনো এরা ক্ষমতাকে ধরে রাখতে পারেনি, এই মধ্যবিত্ত সমাজের হাতের বাইরে চলে গেছে। যদিও মমতা ব্যানার্জি হারসেলফ, অরূপ বিশ্বাস থেকে শুরু করে পার্থ, জেলে যাওয়া পার্থবাবু বা জ্যোতিপ্রিয় মল্লিক, তারা এই সমাজের প্রতিনিধি, আমিও এই সমাজেরই প্রতিনিধি। এইখানে যারা প্যানেলিস্ট ডিসকাশন করছে, তারাও এই সমাজেরই প্রতিনিধি। কিন্তু এই সমাজের প্রতিনিধিরা রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু তারাই গত 200 বছর ধরে সমাজটাকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এইবার প্রথম বুঝতে পারছে তারা যে ভোটের মাধ্যমে 2016, 2019,
2021, 2024 আমরা মমতা ব্যানার্জিকে হটাতে পারবো না। তাহলে কি উপায়? দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। ভারতে এই মুহূর্তে যে সমস্ত আইন কানুন তদন্ত, যেগুলো প্রক্রিয়া, যেগুলো সংবিধান স্বীকৃত, সুপ্রিম কোর্টের মনিটরিং এ সিবিআই এর উপরে তো তদন্ত হয় না, এটা তো হাইয়েস্ট। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মনিটরিং এ সিবিআই এর তদন্ত হচ্ছে। আমি মনে করছি এই তদন্তটাও ঠিক হচ্ছে না। উই ওয়ান্ট জাস্টিস। দেখুন, আরজি করের যিনি ঘোষ ভাইস প্রিন্সিপাল, তিনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু আর্থিক দুর্নীতির মামলায়, এবং বাকি যারা হয়েছেন পেশি, তারা বল প্রয়োগ করছে, কাকে ভয় দেখাচ্ছে, সেই মামলার সাথে যিনি মারা গেছেন নির্যাতিতা, তার জাস্টিসের কিন্তু অ্যাকচুয়াল ডাইরেক্ট কোনো রিলেশনও নেই। আপনারা দেখতে পাবেন মাসখানেক বাদে উনি এই আর্থিক দুর্নীতির মামলায় জামিনও পেয়ে যাবেন, যদি সরাসরি তাকে ধর্ষণ মামলায় যুক্ত না করে যায়। বোধহয় আজকে তিনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মুভও করেছেন সন্দীপ ঘোষ, যে আমার সাথে ধর্ষণের এটা কি করে জুড়ে দেওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত সিবিআই একটা কিছু বার করতে পারেন। আসলে আমাদের মাথায় রাখতে হবে, ভিখারি পাসওয়ান থেকে শুরু করে পরপর পরপর যদি আমরা মামলা দেখি নারদা সারদা পর্যন্ত, তার মধ্যে আমি সুদীপ্তদা, আমরা যে পত্রিকায় কাজ করতাম বহুল প্রচলিত, সেইখানে আমি নিজে দুটো এনকোয়ারিতে তদন্ত নিজে করেছিলাম, বাইলাইন স্টোরি, একটা ছোট আঙারিয়ার গণহত্যা, একটা ভদ্রেশ্বরের উচ্চক্ষণ, দুটো সিবিআই হয়েছিল, একটাতে ধরা পড়েছিল, অন্যটায় কি রেজাল্ট হয়েছে কেউ জানে। আমরা সাধারণ লোকের ধারণা সিবিআই এর সাংঘাতিক দুটো অফিসার টপাটপ ধরে ফেলবে, টপাটপ শাস্তি দিয়ে দেবে, 1 মাসের মধ্যে হয়ে যাবে। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই মানুষকে কিন্তু ভুল বোঝাচ্ছে যে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দিতে হবে, তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া এত সহজে হয় না। নির্ভয়ার ক্ষেত্রে 7 বছর লেগেছিল, আপনারা জানেন, ধরতে হবে, চার্জ গঠন হবে, এত সহজে কিন্তু জাস্টিস যেরকম ভাবে লোকের রাস্তায় নেমেছে, যে 1 মাস সময় দিলাম এখনো বিচার হলো না, যেন বিচার হলো আর ফাঁসি লটকে দিল, 1 সেপ্টেম্বর হলো না, আমি দুর্গাপুজোর আগেই ফাঁসি, এত সহজে তো হয় না। তাহলে উই ওয়ান্ট জাস্টিসটা কিসের দাবিতে? আমরা কি যে বিচার প্রক্রিয়া, যে ব্যবস্থা আছে সেটাতে বিশ্বাস করছি? যদি করি তাহলে সেইটা তার মোতাবেক তো তাকে করতে হবে। সুপ্রিম কোর্টের ওপর এই যে যারা আজকে রাস্তায় নামছেন রাত্রিবেলা জাগছেন, তারা বলছেন সুপ্রিম কোর্টের ওপর আমি চাপ সৃষ্টি করবো, অর্থাৎ আমি এমন চাপ দেব যে আমি যেটা চাইছি সুপ্রিম কোর্ট মানসিক চাপে সেটা বাধ্য হয় গ্রহণ করতে, অর্থাৎ আমার ইচ্ছেটা পরিপূর্ণ হয় সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে। কার ইচ্ছে পরিপূর্ণ হবে? এই সমাজ, এই যারা মমতা ব্যানার্জিকে, যে আমি আবারও বলছি, সূর্য যেরকম পূর্ব দিকে ওঠে, মমতা ব্যানার্জি সরকার দুর্নীতিগ্রস্ত, এ নিয়ে আলোচনা করার কোনো অবকাশই নেই, কিন্তু হাঁটাতে পারছে না। তারা এইভাবে ছড়াতে চায়, এবং তাদের বহু লোকের সাথে আমি কথা বলেছি, তার মধ্যে চলে গেলে চলে যায়, বাংলাদেশে তো গেছে, 356 করে তাড়াতে হবে, অন্য কোনো পদ্ধতিতে ভোটে যাবেন না। অ্যাকচুয়ালি এই আন্দোলনটা কালকে উল্টোডাঙ্গা থেকে পাটুলি যে হাত যারা ধরেছিলেন, যে ডাক্তাররা আন্দোলন করছেন তারা অনেকেই আমার ঘনিষ্ঠ বন্ধু, যে ডাক্তাররা আন্দোলন করছেন না বড় বড় হসপিটালে চাকরি করেন, লক্ষ লক্ষ টাকা মাইনে পান, সাধারণ লোকের সাথে কোনো সম্পর্ক নেই তারা, এবং যে সাধারণ মানুষ যারা একই কথা বলে যাচ্ছেন জাস্টিস জাস্টিস, আরে জাস্টিসটা তো দেবে, এবার তো প্রসিডিংস এর মাধ্যমে হবে। আমরা মনে করছি এই সরকারটা চলে গেলেই জাস্টিস হবে। প্রসূনদা, এই যে হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনার বিচার করবে সুপ্রিম কোর্ট, সেখানে তারা রায় দেবে, কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ মানুষের, যেখানে বলা হচ্ছে যে যেভাবে দুর্নীতি হয়েছে, এই যে ক্ষোভ, আমরা যে বলছি জনরোষ, এই জনরোষ তো এই শুনুন, এই জনরোষ রেশন দুর্নীতির সময় বামফ্রন্ট আমলে হয়েছিল। জনরোষের এখনো পর্যন্ত জনরোষ গ্রামের সাধারণ লোকের মধ্যে স্পিল ওভার করেনি। এখনো পর্যন্ত কোনো বস্তির বাসীরা রাস্তায় ঝাঁটা নিয়ে বালতি নিয়ে নামেনি। এই জনরোষ আমার আপনার মতো খেয়ে পড়ে থাকা, রাত্রি জাগলেও পরের দিন কাজে না গেলেও মাইনেটি ঠিক পাওয়া যাবে, যে সেকশন দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু যে সেকশনের এই সরকারকে তারা মেনে নিতে পারছে না, কারণ এই সরকার তাদের মন মতো কোনো কাজ করে না। আমরা জ্যোতিবাবুর বিরুদ্ধেও এরকম বাসে আমি অহরহ শুনতাম, চলে গেছিল, চলে যায়নি। এবার সোশ্যাল মিডিয়ার যুগে জনরোষ বাড়ছে। অনিতা দেওয়ানের কেস সুদীপ্তদার মনে আছে,
আনন্দ মার্গীদের কেস, আমরা তো সাংবাদিকতা করেছি, তখন বারবার মনে হয়েছে জনরোষ সাংঘাতিক, জনরোষটা দেখতে পাচ্ছি, কারণ সবাই এখন সাংবাদিক, সবার হাতে টিভি ক্যামেরা, কারণ সবাই ফেসবুক লাইভ করতে পারে, সবাই সবার মতামত দিতে পারে। কিন্তু সেটা কারা দিচ্ছে, কারা করছে এই জনরোষ? মমতা ব্যানার্জিকে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে হাঁটাতে পারবো না বলে যারা মনে করছে, তারা জাস্টিসের মাধ্যমে নাম নিয়ে, জাস্টিস তো এখন আর এই মহিলার এই যে ধর্ষণ কাণ্ডের জাস্টিসের সাথে আর এই যে এখন সরানো হোক, এটা তো বন্ধ হবে না। বলছে যে না গেলে, উনি না গেলে যাবে না। এবার ঘটনাচক্রে উনি যাবেন কি যাবেন না সেটা তো নির্ধারিত হবে ভোটে। এই যারা জাস্টিসের দাবিতে নেমেছে, লোকে বলছে 356 ধারা চাই। মমতা ব্যানার্জি বুঝে গেছে, আরএসএস এর সাথে অলরেডি কথাবার্তা, কোনো একটা ব্যাক চ্যানেল হয়েছে, আরএসএস বলেছে 356 ধারা জারি করা যায় না, যাবে না, হয়ে গেছে। যে কারণে কালকে শুভেন্দু অধিকারী এত কথা প্রচুর বলেছে, মমতাও বলেছে, কিন্তু কার্যক্ষেত্রে শুভেন্দু অধিকারী মমতার বিলকে সমর্থন করেছে, অথচ সমর্থন করার প্রয়োজন ছিল না। ভারতীয় ন্যায় সংহিতায় যা বলা আছে তাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। মমতা ব্যানার্জি আলাদা করে কিছু করেনি এবং এই বিল আলটিমেটলি কোনোদিন আইনে মানে রূপান্তরিত হবে না, এটাও একটা আইওয়াশ। কিন্তু উনি জানেন এই মধ্যবিত্ত সমাজকে এই আইওয়াশটা যদি খাওয়াতে পারি, তাহলে তারা সাময়িকভাবে আবার ঘরে ঢুকে যাবে।